প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন ৫ আগস্ট এই সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়ের কাজ। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সকালে সচিবালয়ে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের কাজ শুরু হয়েছে। এখন থেকে সরকারের প্রধান কাজ হচ্ছে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব, এছাড়াও দুইটা বড় দায়িত্ব। প্রশ্নের জবাবে জানান, সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচন অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে চায় বলে জানান প্রেস সচিব। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যতদিন না এটা ওদের বিষয়, ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ না কনক্লুড হয়। প্রেস সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকার গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে মোট ৩১৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ২৪৭টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। স্বাধীনতার পর এটা যে কোনো সরকারের জন্য রেকর্ড। সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে বর্তমান কমিশন নিয়ে আস্থার সংকটে কিছু রাজনৈতিক দল। বিএনপি বর্তমান কমিশনের অধীনে নির্বাচন করতে চাইলেও অনাস্থা রয়েছে এনসিপির। এদিকে জামায়াতে ইসলামীও রয়েছে সংশয়। বর্তমান কমিশনকে পর্যবেক্ষণের পরেই সিদ্ধান্ত নেবে দলটি। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও নির্বাচনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন নিয়ে মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ৫ আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর যে কমিশন গঠিত হয়েছে তাতেই আস্থা রাখতে চায় বিএনপি। যারা এই নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছেন তারা বর্তমান সরকারকে অস্বীকার করছে বলে দাবি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। যে সরকার এই নির্বাচন কমিশন গঠন করেছে, সেই সরকারের সেই সিদ্ধান্তকে তারা অমান্য করলো, অথচ তখন তারা সেই সরকারের অংশ ছিল। এখনো ঘুরিয়ে ফিরিয়ে তারাই সেই সরকারের অংশ আছে। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে সংশয় রয়েছে জামায়াতে ইসলামের। এই কমিশনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান দলটির নীতি নির্ধারকরা। অন্যদিকে নির্বাচন কমিশনের উপর অনাস্থার কথা জানালেন নবগঠিত দল এনসিপি। আমরা নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করছি, তাদেরকে পরামর্শ আমরা দিচ্ছি। আশা করছি যে তারা তাদের নিরপেক্ষতা বজায় রেখে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, দায়িত্বপূর্ণ এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার সমস্ত ব্যবস্থা নেবে। এই নির্বাচন কমিশনের প্রতি যে আমাদের আস্থা নাই, এটা আমরা প্রত্যেকটা সময়ই সুস্পষ্টভাবে জানিয়েছি। আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যারা ছিলেন তারা তখনই জানিয়েছিলেন সংবাদ সম্মেলন করে যে এই নির্বাচন কমিশন যে গঠন হয়েছে আমরা এটা মানি না। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, আসন বিন্যাস ও প্রবাসীদের ভোটের সুযোগ নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে প্রস্তুতির গতি বাড়িয়েছে নির্বাচন কমিশন। বিএনপি এই কমিশনের উপর আস্থা রাখলেও অনাস্থা এনসিপির, আর জামায়াতে ইসলামীও রয়েছে সংশয়ে। তবে এমন মতপার্থক্যের মাঝে একটি গ্রহণযোগ্য নির্বাচন কতটুকু সম্ভব তা সময়ের প্রশ্ন। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটের জন্য ইসির কাছে অন্তর্বর্তী সরকারের চিঠির অপেক্ষায় ছিল গোটা জাতি। এটি অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সমমনা সব রাজনৈতিক দলকে নিয়েই বিএনপি ভোটে যাবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের
আয়োজন করে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ইসিতে চিঠিও পাঠিয়েছে সরকার। জনগণ ও রাজনৈতিক দলের মতামতকে প্রাধান্য দিয়ে ফেব্রুয়ারিতে ভোটের আয়োজন ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। এই চিঠিটা হলো গত এক বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল, সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। সমমনা সব দলকে নিয়ে বিএনপি ভোটে যাবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আগামী দিনের যে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই, সেই রাষ্ট্রে কোনো রকমের বড় রকমের বিভেদ না থাকে, জাতীয় ঐক্যটা থাকে, সেই জন্য আমরা সবার সাথে আলোচনা করব। এবং আমরা মনে করি বাংলাদেশের সবচাইতে বড় উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির এটা একটা দায়িত্ব। অন্তর্বর্তী সরকার গত এক বছরে জনগণের সব প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। এই বর্ষপূর্তিতে আসলে সরকারের কার্যক্রমের মূল্যায়নের জন্য যথেষ্ট সময়, কম সময় নয়। এই হিসাবে যদি আমাকে নিরপেক্ষ এবং নির্মোহ মূল্যায়ন করতে বলেন, তাহলে আমি বলবো যে সরকারের কাছে আমরা আরো বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরো অনেক বেশি আশা করেছিল। এবারের নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের পাশাপাশি জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বছর ঢাকা মেডিকেলের মর্গে থাকা জুলাই গণ অভ্যুত্থানে নিহত ৬ জনকে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। জুলাইয়ের আন্দোলনের পর ৭ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে লাশগুলো ঢাকা মেডিকেলে আসে। ফরেনসিক বিভাগ জানিয়েছে তাদের মধ্যে একজনের শরীরে শটগানের গুলি রয়েছে। গণ অভ্যুত্থানের পর রাজধানীর যাত্রাবাড়ি, শাহবাগ এবং পল্টন থেকে এক নারীসহ ৬ জনের মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর এক বছর রাখা হয় মর্গের হিমঘরে, কিন্তু এই ৬ মরদেহের খোঁজে আসেনি কেউই। আদালতের নির্দেশে বৃহস্পতিবার মরদেহগুলো আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের দাফন করা হয় জুরাইন কবরস্থানে। মরদেহ হস্তান্তর শেষে ফরেনসিক বিভাগের প্রধান জানান, নিহতদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এদের একজনের মৃত্যু হয়েছে শটগানের গুলিতে, বাকি ৫ জনকে ভোঁতা অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। মর্গে এসেছিল ৭ তারিখ থেকে ১৪ তারিখের ভিতরে, গত অগাস্টের ৭ থেকে ১৪। তো যথাযথ প্রক্রিয়া আমরা ময়নাতদন্ত সম্পন্ন করেছি। করার পর ডেড বডিগুলি আমরা ডিএনএ, যেহেতু আননোন ছিল, আমরা ডিএনএর আলামত সংগ্রহ করেছি, সেগুলি ডিএনএ অ্যানালাইসিস করা হয়েছে, রিপোর্টও চলে আসছে। আজকে আমরা সেই ডেড বডিগুলি আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। পুলিশ জানিয়েছে কবরস্থানে প্রত্যেক মরদেহের সিরিয়াল অনুযায়ী নম্বর থাকবে। ভবিষ্যতে যদি কারোর সঙ্গে ডিএনএ নমুনা মিলে যায় তবে স্বজনের কাছে দিয়ে দেওয়া হবে। তাদের হাতের অবস্থা খারাপ থাকায় ফিঙ্গারপ্রিন্ট সম্ভব হয়নি। এ কারণে তাদের জাতীয় পরিচয়পত্র শনাক্ত সম্ভব হয়নি বলেও জানায় পুলিশ। এই লাশগুলো প্রত্যেকটাই আমরা নাম্বার দিয়ে সিরিয়াল দেওয়া আছে। এগুলো যেখানে কবরস্থ করা হবে সেখানে এগুলোর সিরিয়াল থাকবে, প্ল্যাকার্ড থাকবে, যাতে ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে, যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায় তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো আর কি। অজ্ঞাত ৬টি মরদেহের মধ্যে ৩টি যাত্রাবাড়ি থানার, ১টি পল্টন থানার ও ২টি শাহবাগ থানার। মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, কলিমুল্লাহ সহ আরও ৫ আসামি পরস্পর যোগ সাজশে ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন। মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকা মূল্যের বেশি চুক্তি করেন। এর আগে দুপুর 12:15টার দিকে রাজধানী মোহাম্মদপুরে নিজ বাসা থেকে সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাকে নেওয়া হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। এর আগে অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে ১১১টি ঘটনার ৭৯০ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।
অর্থ পাচার মামলায় ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার জিকে শামীমকে 10 বছরের সাজা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আব্দুল মবিন ও বিচারপতি জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। ক্যাসিনো বিরোধী অভিযানে 2019 সালের সেপ্টেম্বরে নিকেতনের বাসা থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত সাবেক যুবলীগ নেতা ও ঠিকাদার জিকে শামীমকে। আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় নগদ 1,81,00,000 টাকা, 9,000 মার্কিন ডলার, 165,27,00,000 টাকার এফডিআর, 8টি আগ্নেয়াস্ত্র ও বিদেশি মদ। পরে তার বিরুদ্ধে অর্থ পাচার, মাদক ও অস্ত্র আইনে সহ বিভিন্ন মামলা করা হয়। এর মধ্যে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অর্থ পাচারের অভিযোগে 2023 সালে ঢাকার একটি আদালত জিকে শামীমকে 10 বছর এবং অপর 7 দেহরক্ষীকে 4 বছর করে কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার তাদের খালাস দেয় হাইকোর্ট। গোলাম কিবরিয়া শামীম তার যে আপিল তিনি দায়ের করেছিলেন সেই আপিলটি অ্যালাউ করেছে মহামান্য হাইকোর্ট ডিভিশন। এই অ্যালাউর অর্থ হলো যে আসলে তার 10 বছরের সাজার যে আর্লিয়ার যে স্পেশাল জাজের যে রায় সেটি সেট অ্যাসাইড হয়ে গেল, বাতিল হয়ে গেল। জিকে শামীমের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও জানিয়েছেন তার আইনজীবী। ওনার অ্যান্টি করাপশন কমিশনের ওনার একটা মামলা রয়েছে 5 বছর সামথিং সাজার জন্য। সেটা আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনের সেই সাজার বিরুদ্ধেও আমরা আপিল করেছি এবং সেই আপিলটা অ্যাডমিট হয়ে আছে। আপিল অ্যাডমিট এবং ওনার যে ফাইন ছিল ফাইনটা স্টে হয়ে আছে। আইনজীবীরা জানান ঠিকাদার শামীমের বাসায় পাওয়া নগদ টাকা অবৈধ বলে প্রমাণিত হয়নি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিন 5 দিনের রিমান্ডে। ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এই দম্পতির বিরুদ্ধে কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়ে নাশকতার চেষ্টায় অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহ আদালতে তুলে সুমাইয়া জাফরিনের 7 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। ভাটারা থানার 13 জুলাই করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বুধবার তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আদালতে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেছি যে মাননীয় আদালত, এই আসামি হচ্ছে মূল পরিকল্পনাকারীর স্ত্রী এবং তিনি সমস্ত ডাটা কালেকশন করেছেন। 8 জুলাই রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ আসে মেজর সাদিকুলের বিরুদ্ধে। তার স্ত্রী সুমাইয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে হল ভাড়া করেন বলে উল্লেখ করা হয় মামলার এজাহারে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, উভয় পক্ষের বক্তব্য শুনে উনি জামিন নামঞ্জুর করেছেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকের যে আদেশ হয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন এবং এই ঘটনার সাথে ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না। মেজর সাদিকুলের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনার জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানান বিষয়টি তাদের নজরে এসেছে এবং তাদের তদন্ত চলছে। আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মেজর সাদিকুলের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ISPR। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে 408 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া 3 জনের মধ্যে 2 জন পুরুষ এবং 1 জন নারী। রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত 95 জনের মৃত্যু হয়েছে। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 23,220 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই 10,000-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত বরিশাল জেলায় সর্বোচ্চ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। জ্বর কমে গেলেও ডেঙ্গু আক্রান্তদের যত্নে রাখার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। তারা বলছেন জ্বর কমার পরেই বেশিরভাগ রোগীর প্লাটিলেট কাউন্ট কমে রক্তক্ষরণের ঝুঁকি সহ নানা শারীরিক জটিলতা শুরু হয়। চোখে রক্ত জমাট, রক্ত বমি সহ উপসর্গ দেখা দিলেই হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে ২ নম্বর গেট পর্যন্ত সড়কে শীতল খালের ওপর কালভার্ট ধসে পড়েছে। ফলে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে, অন্য পাশে যান চলাচল সীমিত করায় দেখা দিয়েছে যানজট। বিশেষজ্ঞরা বলছেন, ভারী যানবাহনের চাপ নেওয়ার সক্ষমতা ছিল না পুরনো কালভার্টটির। বুধবার রাত থেকেই চট্টগ্রামে চলছে হালকা থেকে ভারী বৃষ্টি। এর জেরে বৃহস্পতিবার সকালে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়ে নগরীর নিচু এলাকার মানুষ। কাদা জল পেরিয়েই গন্তব্যে যায় কর্মজীবী মানুষ। রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল কম। আমি আসছি প্রায় 7টা বাজে, তখন এই কুমোর সমান পানি ছিল এখানে, বদ্দার হাট দিয়ে এখান পর্যন্ত কাতালগান পর্যন্ত। বিগত বছরের তুলনায় এবছর একটু কম, তবে সেটা আরও একটু বেটার, আরও সিটি কর্পোরেশনে ভালো মতো মনোযোগ দিয়ে আরও ড্রেনগুলো যদি নিয়মিত পরিষ্কার করা হয়, তাহলে সামনের দিকে আরও ভালোভাবে আমরা বসবাস করতে পারবো। ২ নম্বর গেট থেকে অক্সিজেনমুখী বাইজিদ বুস্তামি সড়কে শীতল ঝর্ণা খালে পানির তীব্র স্রোতের কারণে ভেঙে যায় কালভার্ট। বন্ধ হয়ে যায় সড়কটির একপাশে যান চলাচল। পুরনো কালভার্টটি ভারী গাড়ি চলাচলের উপযোগী ছিল না বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল থেকে মাটি সরানোর ফলেও নড়বড়ে হয়ে যায় কালভার্টের ভিত। বারবার বিটুমিন করতে 1-1.5 ফিট বিটুমিন লেয়ারি হয়ে গেছে। তার মানে এই রাস্তাটা এত ব্যস্তও ছিল না, এত ভারী যানবাহন চলার কথা ছিল না, এবং সেইভাবে ব্রিজটি ডিজাইন করা হয় নাই। বাজেট ঘাটতির কথা উল্লেখ করে মেয়র জানান, কালভার্ট সারাতে কমপক্ষে 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এই সরকারের আমলে যে পরিমাণ বাজেট পাওয়ার কথা ছিল, আমরা এই বাজেটটাও পাচ্ছি না। কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি, সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই পাশটা এখন করে দেবো, ওই পাশটা আমাদের করতে হবে পরে। সড়কটির অন্য পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এদিকে চট্টগ্রামে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কাপ্তাই হ্রদে পানি বাড়তে থাকায় বাঁধের গেট 3 ফুট পর্যন্ত খুলে দিয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তবে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কমছে না পানি। এতে রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, পানিবন্দী 7,000-এর বেশি মানুষ। প্রশাসন বলছে, দুর্গতদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। এজন্য বাঁধের 16 জলকপাট দিয়ে পানি ছাড়া হচ্ছে। প্রতি সেকেন্ডে হ্রদ থেকে পানি যাচ্ছে প্রায় 60,000 কিউসেক। পানি ছাড়ার পরও বাঁধের উপরের অংশে পানি না কমায় তলিয়ে গেছে রাঙ্গামাটি পৌরসভার রাঙ্গাপানি, কাঁঠালতলি, গর্জনতলি, বনরূপা সহ বেশ কিছু নিম্নাঞ্চল। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, সরকারি অফিস ও বিদ্যালয়। পানিবন্দী অন্তত 7,000 মানুষ। হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে। অনেক মানুষের ঘরবাড়ি ডুবে গেছে। পাহাড়ির পানি লাইমে এই এলাকা সব ডুবে গেছে। আপনার বাড়ি ঘরে পানি উঠছে, মানুষের কর্মস্থান নাই। প্রশাসন বলছে, বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় পানি কমছে না। দুর্গতদের আশ্রয়কেন্দ্রে নেওয়ার পাশাপাশি করা হচ্ছে সহযোগিতা। সদর উপজেলা, বাগাছড়ি উপজেলায় আপনার পানির উচ্চতা বেড়েছে। ওখানে আমাদের উপজেলা প্রশাসন এই বিষয়ে সব সময় এবং আপনার অ্যাক্টিভ রয়েছে। আমরা ইতিমধ্যে প্রায় 10টা আশ্রয় কেন্দ্রে 221টা পরিবার ওখানে অবস্থান করছে। এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে খাগড়াছড়ির মহালছড়ির সিলেটি পাড়া, চট্টগ্রাম পাড়া, ব্রিজ পাড়া সহ বেশ কিছু গ্রাম। সড়ক ডুবে যাওয়ায় মোবাছড়ি ইউনিয়নের সাথে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থী সহ স্থানীয়রা। এই রাস্তায় পানি বন্ধ হওয়ার কারণে আমাদের এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় অনেক ভোগান্তি ভুগতে হয়। আমার ঘর বাড়ি আছে, খরায় মানুষের ঘর বাড়ি ডুবছে, মানে আমার ঘর বাড়ি খরায় ডুবার অবস্থা। এখন আমরা কোনো সাহায্য কিছু পাইতেছি না। হ্রদে পানি বেশি থাকায় বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট পুরোপুরি সচল হয়েছে। এতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শাহজালাল বিমানবন্দরে কাতার থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে 8 কেজি ওজনের 70টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা। ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদে কাতারের দোহা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের সামনের কার্গো হোল্ড থেকে কাপড়ের ভেতরে কালো স্কচ টেপে বিশেষভাবে
মুড়িয়ে রাখা 8 কেজি 120 গ্রাম ওজনের 70টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে স্বর্ণ চোরাচালানের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় কাস্টমস আইন 2023 ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।